ইরানের ওপর পরিকল্পিত সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখা দেয়ায় এই হামলা থেকে সরে এসেছেন বলে জানান তিনি। এছাড়া শান্তি আলোচনা চলাকালে ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞাও স্থগিত রাখার ব্যাপারে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে। এর আগে স্থায়ীভাবে যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের কাছে নতুন 14 দফা প্রস্তাব পাঠিয়েছিল ইরান। বিস্তারিত রিপোর্টে। মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে উত্তেজনার পারদ চরমে। ইরানের ওপর পূর্ব নির্ধারিত হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সাথে আলোচনায় অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ইরানে সামরিক হামলার পরিকল্পনা স্থগিত করতে কাতারের সাথে এখন গুরুত্বপূর্ণ আলোচনা। একই সাথে তিনি সতর্ক করে বলেন, আলোচনায় গ্রহণযোগ্য কোনো চুক্তি না হলে যে কোনো সময় ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। আমরা একটি খুব বড় ধরনের হামলার চালানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি এটা কিছু সময়ের জন্য স্থগিত করেছি, কারণ আমরা ইরানের সাথে খুব বড় আলোচনা করেছি এবং দেখব তার ফল কি হয়। এমন একটি চুক্তি হবে যা যুক্তরাষ্ট্রের কাছে খুবই গ্রহণযোগ্য হবে, তবে ইরানের জন্য কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। এদিকে শান্তি আলোচনা চলাকালে ইরানের তেল বিক্রির নিষেধাজ্ঞা স্থগিত রাখার ব্যাপারেও যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ সংস্থা তাসনিম, যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। এই প্রস্তাবের প্রধান লক্ষ্য হল যুদ্ধ বন্ধ করা ও যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা অর্জন করা। নতুন প্রস্তাবে দেখা গেছে, ইরান শর্ত সাপেক্ষে তাদের সমৃদ্ধ করা ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া তারা দীর্ঘ সময়ের জন্য তাদের পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখবে, কিন্তু স্থায়ীভাবে কার্যক্রম বন্ধ করবে না। সংশোধিত প্রস্তাবে ইরান আরও বলেছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ নেবে না। এর বদলে তেহরানকে অর্থনৈতিক ছাড় দিতে হবে ওয়াশিংটনকে। ইরান ইস্যু এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং বৈশ্বিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যদি নতুন কোনো সমঝোতা না হয় তাহলে মধ্যপ্রাচ্যে আবারও সামরিক উত্তেজনা বাড়তে পারে। তবে আপাতত কূটনৈতিক আলোচনা চলমান থাকায় সম্ভাব্য সংঘাত এড়ানোর সুযোগ এখনও রয়েছে। চৈতি সরওয়ার, ৭১। হরমুজ প্রণালী ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটি। এতে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ জানিয়েছে, নতুন সংস্থাটি হরমুজ প্রণালীর কার্যক্রম এবং সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রতিনিয়ত বিস্তারিত জানাবে। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে, এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নতুন ব্যবস্থা তৈরিতে ওমানের সাথেও আলোচনা চলছে। দুই দেশই এই পথ দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিতে পদক্ষেপ নেবে বলে আশা তার। সোমবার সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই একথা জানান। তিনি বলেন, ইরান এই পথ দিয়ে সুরক্ষিত চলাচল নিশ্চিত করতে সর্বদা চেষ্টা চালিয়ে আসছে এবং তা নিশ্চিত করবে। মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার সময়ও তেহরানের রাস্তায় যুদ্ধকালীন ব্যানারে লেখা জাতীয়তাবাদী বার্তায় নতুন করে সাহস যোগাচ্ছে সাধারণ মানুষকে। সংঘাত, অবরোধ ও কূটনৈতিক অচল অবস্থার মধ্যে নাগরিকরা বলছেন, এসব ব্যানার ঐক্য, শক্তি ও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আর মনোবল চাঙ্গা রাখতে বেশ ভূমিকা রাখছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিস্তারিত নাহিদা রিন্থির রিপোর্টে। বৈশ্বিক ও মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যে তেহরানের শহর জুড়ে টানানো যুদ্ধকালীন ব্যানার ও পোস্টার মনোবল বাড়াচ্ছে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করছে সাধারণ নাগরিকদের। দেশটির নাগরিক ফারহাদ আতাশ ফরাজ বলেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এসব ব্যানার মানুষকে সাহস ও শক্তি যোগায়। এগুলো দেখলে মনে হয় আমরা একসঙ্গে আছি এবং দেশকে রক্ষা করতে প্রস্তুত। তেহরানের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় যুদ্ধ সংক্রান্ত স্লোগান ও জাতীয়তাবাদী বার্তায় লেখা ব্যানার দেখা যাচ্ছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ইনকিলাব স্কোয়ার ও ভালি আসর স্কোয়ারে ঝোলানো বিশাল ব্যানারগুলো সাহস যোগাচ্ছে সাধারণ মানুষদের। যখন লোকেরা চত্বরে এসে ব্যানারগুলো দেখে, তখন এটাই এক ধরনের অনুপ্রেরণা হয়ে ওঠে। তারা যে স্লোগানগুলো টাঙায়, প্রতি রাতে নতুন নতুন স্লোগান, ঠিক তেমনই এই ব্যানারটিও। যখন আপনি এটির দিকে তাকান, তখন অনুপ্রেরণা যোগায়। এটি খুবই ভালো, এটি একটি চমৎকার কাজ। বিভিন্ন স্থানে বড় আকারের পতাকার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের বিশাল আকারের ব্যানার টানানো হয়েছে, যা নাগরিকদের মাঝে জাতীয় ঐক্য ও প্রতিরোধের বার্তা দিচ্ছে।
আবার কিছু ব্যানারে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ও ড্রোনকে বিশাল জালের মধ্যে আটকা পড়া অবস্থায় দেখানো হয়েছে। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথ রক্ষায় এগুলো কঠোর হুঁশিয়ারি হিসেবে কাজ করছে। এই মুহূর্তে আমাদের পেছনে যে ব্যানারটি রয়েছে তাতে আসলে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি চিত্রিত করা হয়েছে। আর আমার মনে হয় আমরা যে যুদ্ধেও জিতেছি সেই ব্যাপারে তারা খুব একটা খুশি নয়। এই ব্যানারগুলো একদিকে যেমন নাগরিকদের দেশ প্রেমে উদ্বুদ্ধ ও সাহস এবং প্রতিরক্ষা সক্ষমতার জানান দিচ্ছে, অন্যদিকে তা সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের মুখে ইরানের অনমনীয় অবস্থানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমাদের সবকিছুই যুক্তরাষ্ট্রকে ক্ষুব্ধ করে, আমাদের প্রকৌশলী, আমাদের বিজ্ঞানী, আমাদের জীবন, এমনকি আমরা যখন কোনো চলচ্চিত্র নির্মাণ করি সেটাও তাদের ক্ষুব্ধ করে, এমনকি আমাদের ব্যানার, আমাদের লোকজনের উপস্থিতিও। এদিকে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন শহর জুড়ে এমন প্রদর্শনীর মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ দেশবাসীর মনোবল চাঙ্গা রাখতে কাজ করছে। নাহিদা রিন্থি, ৭১। পশ্চিমবঙ্গে এবার ঈদে পশু কোরবানির ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে রাজ্য সরকার। প্রয়োজনীয় সনদ ছাড়া পশু জবাই না করা, একই সাথে ১৪ বছরের কম বয়সী কোনো গরু কোরবানি না করতে কঠোর নজর রাখছে সরকার। ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে কার্যকরের লক্ষ্যেই এই নজরদারি বলে জানিয়েছে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। কোরবানি ঈদের বাকি আর ২ সপ্তাহ। ঠিক ঈদের আগেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে গবাদি পশু জবাইয়ের নিয়ম কঠোর করে একটি সংশোধিত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বৈত স্বাক্ষরযুক্ত সুস্থতার সনদ ছাড়া কোনো গবাদি পশু জবাই করা যাবে না। এমনকি কোরবানির পশুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে। ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ পশু হত্যা নিয়ন্ত্রণ আইনকে কঠোরভাবে কার্যকর করতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। ১৪ বছরের বয়স হলেও যদি সেটা সুস্থ থাকে, প্রোডাক্টিভিটি যদি থাকে, যে দুধ দিচ্ছে, এরকম যদি বিষয় যদি থাকে, তাহলে তাকে কোরবানি দেওয়া যাবে না। নির্দেশ অমান্য করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ১,০০০ রুপি পর্যন্ত জরিমানা কিংবা উভয় দণ্ডেই দণ্ডিত হতে পারেন। বলা হয়েছে, ১৯৫০ সালের সংশ্লিষ্ট আইনের আওতায় এ ধরনের অপরাধ আদালতে বিচারযোগ্য হিসেবে বিবেচিত হবে। এখন যে নতুন সরকার পশ্চিম বাংলা এসছেন, উনি সার্কুলেশন জারি করেছেন যে ১৯৫০ যে স্ল্যাটিং কানুন আছে তাকে লাগু করতে হবে আর ওভাবেই চলবে। এদিকে রাজ্য সরকারের কড়াকড়িতে চরম হতাশায় কোরবানি ঈদে বিনিয়োগকারী খামারিরা। অনেকে ঋণ নিয়ে ব্যবসায় নেমে পড়েছেন বিপাকে। লোকসানের ভয়ে হতাশ অনেক খামারি, উপায় খুঁজছেন ক্ষতি সামলানোর। এদিকে বিভিন্ন এলাকায় হাটগুলোতে গরু কেনাবেচা নিয়ে দোটানায় ক্রেতা বিক্রেতারা। সরকারের কঠোর বিধিনিষেধে আগ্রহ হারিয়েছেন অনেক ক্রেতা। আরাফাত ইসলাম, ৭১। ভারতের পশ্চিমবঙ্গে ধর্মীয় শ্রেণীভিত্তিক সব প্রকল্প বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। এতে বন্ধ হতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু করা পুরোহিত, ইমাম ও মুয়াজ্জিন ভাতা। সোমবার নবান্নে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল একথা জানান। তিনি জানান, এসব প্রকল্পের চলতি মাসের অনুদান দেওয়া হলেও জুন থেকে তা বন্ধ করা হবে। এর আগে উন্নয়নমূলক প্রকল্পের অংশ হিসেবে পুরোহিত, ইমাম ও মুয়াজ্জিনকে প্রতি মাসে ১,৫০০ রুপি করে ভাতা দিত তৃণমূল সরকার। অগ্নিমিত্র আরও জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকে এই প্রকল্পের সুবিধা পাবেন নারীরা। পাশাপাশি রাজ্যের সব সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াত প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান এই মন্ত্রী। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতের অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন তিনি। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তী পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে শক্ত অবস্থানে শুভেন্দু অধিকারী। সীমান্ত সুরক্ষার পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার কলকাতার ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো এবং রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে আবারও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, সীমান্ত সুরক্ষিত করা হবে এবং অনুপ্রবেশকারীদের হটিয়ে যেখান থেকে এসেছিল সেই রাস্তা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বর্ডারকে সুরক্ষিত করা, অভারতীয়দের দরজা দেখিয়ে দাও, ঘুসপেটিয়া হটাও, যাও जहां से आया था उस रास्ता से जाओ, वापस जाओ बांग्लादेश। তিনি আরো বলেন, তার মুখ্যমন্ত্রী হওয়ার পর পশ্চিমবঙ্গের তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের চেয়ে বাংলাদেশের জামাতের অস্বস্তি অনেক বেশি বেড়ে গেছে। আরে এখানকার তৃণমূল, সিপিএম, কংগ্রেস যত না চিড়বিড়ানি করছে, শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি অনেক বেশি হয়ে যাচ্ছে। নিজেকে সাধারণ মানুষের ভাই হিসেবে উল্লেখ করে শুভেন্দু জানান, তিনি ভয় পাওয়ার বা মাথা নোয়ানোর লোক নন এবং বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে তা পূরণ করবেন। ইতিমধ্যে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাতিল করা হয়েছে। এর আগে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর শুভেন্দু ঘোষণা করেছিলেন ৪৫ দিনের মধ্যে বিএসএফকে সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দেওয়া হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। ফিরে এলাম বিরতি পর, সাথে থাকার জন্য ধন্যবাদ। ইবোলার প্রাদুর্ভাবে কঙ্গো প্রজাতন্ত্রে অন্তত ১৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও ৩৯ জনের বেশি মানুষ এই ভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারে এমন সন্দেহ করা হচ্ছে বলে বিবিসিকে জানিয়েছেন আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, কঙ্গোতে এই ইবোলার প্রাদুর্ভাবে অন্তত ৬ জন মার্কিন নাগরিক ভাইরাসের সংস্পর্শে এসেছেন। তাদের মধ্যে একজনের শরীরে উপসর্গ দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। আরও ৩ জন সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন। কঙ্গোর সীমানা পেরিয়ে এই ভাইরাস উগান্ডাতেও ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোতে একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় ২ সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এই তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সোমবার স্থানীয় সময়ে জোহরের নামাজের কিছু আগে ক্লেয়ারমন্ট এলাকার ইসলামিক সেন্টার অব স্যান ডিয়েগোতে এই হামলা হয়। বিদেশ থেকে এই অপরাধের ঘটনা ঘটতে থাকতে পারে বলে ধারণা করে তদন্ত চলছে। স্থানীয় পুলিশের তথ্য মতে ঘটনাস্থলে ১৭ ও ১৯ বছর বয়সী ২ তরুণের মরদেহ পাওয়া গেছে। তারা দুজন হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। নিচ্ছে আরও একটি বিরতি, ৭১-এর সাথে থাকুন। জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধি প্রতিবাদে কেনিয়ায় বিক্ষোভ সহিংসতা অন্তত ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ। দেশ জুড়ে চলা গণপরিবহন ধর্মঘটের সমর্থনে হাজারো মানুষ এই বিক্ষোভে অংশ নেয়। এ সময় অন্তত ৩৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। বিক্ষোভকারীরা পাথর ছুড়ে, চলন্ত টায়ার চেলে সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই ছিল আজকের আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল ৯:৩০ আবারও হাজির হবে বিশ্বজোগ। ৭১-এর সাথে থাকুন।